নতুন ঘোষণা দিতে যাচ্ছেন। এতে তিনি আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা বলতে পারেন বলে পেন্টাগন সূত্র জানিয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জের ধরে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। 9/11 নামে পরিচিত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার ঘটনার 20 বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে পর্যন্ত যুক্তরাষ্ট্রের 2300 জনের বেশি সেনা নিহত হয়েছে, 20,000-এর বেশি সেনা সদস্য আহত হয়েছে। আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধ আফগানিস্তান থেকে অন্যত্র বিস্তৃত হয়েছে। তবে শুধু আফগানিস্তানেই যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে কয়েক ট্রিলিয়ন ডলার। প্রাণহানি, বিপুল ব্যয়, এসবে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ ক্ষুব্ধ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথে যুদ্ধ বিরোধী মিছিল সমাবেশ পর্যন্ত হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার দাবি উঠতে দেখা গেছে। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা ইতিমধ্যে কমিয়ে আনা হয়েছে। 2.5 বছরের 2,500-এর কিছু বেশি মার্কিন সেনা এখন আফগানিস্তানে রয়েছে। তারা আফগান সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য কার্যত কাজ করছেন। আফগান যুদ্ধ পুরোপুরি গুটিয়ে আনার জন্য তালেবানের সঙ্গে গোপন সমঝোতা করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা অনুযায়ী সব মার্কিন সেনা আফগানিস্তানে ত্যাগ করবে আর তালেবান আবার দেশটির রাজনীতিতে ফিরবে। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ ছিল। ব্যয়বহুল যুদ্ধ চালানো এবং আফগানে মার্কিন সেনা উপস্থিতির আর কোনো কারণ নেই বলে অনেকে মনে করছেন। বারবার সময়সূচি নির্ধারণ করেও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্পের সময় সব মার্কিন সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি, আমাকে ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই, যা হলো মানুষ বিচার করবেন। মঙ্গলবার এক সমাবেশে বিজেপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন তিনি। মমতা বলেছেন, আমি শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাব, আমায় হারানোর ক্ষমতা ওদের কারোই নেই। গত সোমবার নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছিল। 24 ঘন্টা প্রচার করতে না পারলেও মঙ্গলবার রাত 8টার পর বারাসাতে সভা করেন তৃণমূল নেত্রী। সেখানে তাকে সেই পুরনো মেজাজে দেখা গেছে। সভা থেকেই কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেছেন, আমি বলেছি ঐক্যবদ্ধভাবে ভোট দাও, কি অন্যায় করেছি। তিনি বলেছেন, বিজেপি একা প্রচার করে যাবে আর তৃণমূল প্রচার করতে পারবে না, এর বিচার জনগণ করবে। আমাকে ওদের এত ভয় কিসের? আমাকে এভাবে আটকানো যাবে না। মমতা বলেছেন, আমি জানি আমায় আটকানোর চেষ্টা চালানো হচ্ছে, বাংলাকে কিভাবে বধ করা যায় তার অশুভ চেষ্টা চালানো হচ্ছে। আমার উপর যতই আঘাত আসুক না কেন সব সামলে নেব, কিন্তু বাংলার মাটিকে গুজরাট হতে দেব না। তৃণমূল নেত্রী বলেছেন, এবারে নির্বাচন বাংলার ইজ্জতের নির্বাচন। সমাবেশে কন্যাশ্রী, রূপশ্রী সহ রাজ্য সরকারের 74টি প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। সভা থেকেই তিনি বলেছেন, আপনারা তো ফ্রিতে রেশন পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতেও কি ফ্রিতে রেশন চান? যদি চান তাহলে তৃণমূলকে ভোটটা দিতে হবে। এবারের ক্ষমতা এলে আমাদের সরকারের দুয়ারে রেশন পৌঁছে যাবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে বেশ চাপের মুখে রয়েছে পাকিস্তান। বৈশ্বিক মহামারী সমাপ্তির প্রধান অস্ত্র মনে করা করোনা ভ্যাকসিন খুব বেশি পায়নি দেশটি। এর মধ্যে সেখানে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতি মোকাবেলায় এবার নিজেরাই এক ডোজের ভ্যাকসিন বানানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমির ইকরাম জানিয়েছেন, তারা চীনের সহযোগিতায় শিগগিরই করোনা বিরোধী ভ্যাকসিন বানানোর কাজ শুরু করতে চলেছে। প্রথমে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির কাছে এই তথ্য জানান NIH পরিচালক, পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমির ইকরাম বলেছেন, চীনের ক্যানসিনিবেও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া প্রথম সারির দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান। এখন চীনের কাছে ভ্যাকসিনটির প্রযুক্তি পাঠানোর অনুরোধ জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তিনি বলেন, চলতি মাসে ভ্যাকসিনের কাঁচামাল পাকিস্তানে পৌঁছবে। আশা করছি আমরা এপ্রিলের শেষে ভ্যাকসিন প্রস্তুতকরণে কিছু ব্যবস্থা নিতে পারব। এর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম এবং রাসায়নিক সংগ্রহ করেছে NIH। পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, কাজটি করার জন্য আমাদের টিম তৈরি, আর চীনের একটি টিমও পাকিস্তানে পৌঁছেছে। চীনা টিম NIH আমাদের টিমের কাজ তদারকি করবে। সরকারি হিসেবে পাকিস্তানে পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে অন্তত 7,34,000, মারা গেছে 15,754 জন। পারমাণবিক সক্ষমতা আরো বাড়াতে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের
কাজ শুরু করেছে ইরান। বুধবার থেকে এই মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধির কথা জানান দেশের শীর্ষ পরমাণু আলোচক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। মঙ্গলবার ইরানের প্রেস টিভিকে তিনি জানিয়েছেন, 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনার বিষয়টি তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএ কে জানিয়েছে। আব্বাস আরাকচি বলেছেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজগুলো পরিবর্তন করার পাশাপাশি ইরান বাড়তি আরো 1000 সেন্ট্রিফিউজ বসাবে, যেগুলো শতকরা 50 ভাগ বেশি মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। আব্বাস আরাকচি বর্তমানে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন। সেখানে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে আরেক দফা আলোচনার হওয়ার কথা রয়েছে। ইরান মনে করে, তেহরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্র কেবল পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনি বলেছেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ কারণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 20% সীমাবদ্ধ থাকবে না, বরং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ, পারমাণবিক প্রযুক্তি বা অন্য কোনো কাজে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা 60% পর্যন্ত উন্নতি হতে পারে। খামেনি সে সময় দাবি করেছেন, এর অর্থ এই নয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো এটা জানে, কিন্তু ইরানের উপর বল প্রয়োগ করতে এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চায় তারা। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের একটি জাহাজে ফের হামলার ঘটনা ঘটেছে। হাইপেরিয়ান রে নামের এই জাহাজটি ইসরায়েল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আঞ্চলিক চিরশত্রু ইসরায়েল নাশকতা চালিয়েছে দাবি করে কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তেহরান। গত সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা দুর্ঘটনায় ইসরায়েল জড়িত এবং এর প্রতিশোধ গ্রহণ করা হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারি একদিন পরে ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা ঘটল। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ফুজরার কাছে ইসরায়েলের ওই জাহাজটি হামলা শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম অবশ্য হামলার জন্য ইরানকে দায়ী করেছে, তবে ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। নাম প্রকাশ অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ইহুদি এই দেশটির গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইইউ উপকূলে জাহাজে মিসাইল হামলা করা হয়েছে, এর জন্য ইরান দায়ী। গণমাধ্যমটি আরও জানিয়েছে, হামলার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং জাহাজটিতে খুব অল্প পরিমাণ ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র দেশটির হারেজ সংবাদপত্রকে জানিয়েছে, হামলার পেছনে যে ইরান রয়েছে এটা তারা নিশ্চিত। তাদের ধারণা, ড্রোন ব্যবহার করে বা সরাসরি মিসাইল নিক্ষেপের মাধ্যমে জাহাজটিতে হামলা করা হয়েছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ। ওয়াশিংটন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করলে তাতে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রোববার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর বেনি গান্তজ বলেছেন, শুধু ইরানের ব্যাপারেই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সকল অপারেশন থিয়েটারে এক পূর্ণ অংশীদার হিসেবে দেখে। তিনি আরো বলেছেন, আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব যেন এটা নিশ্চিত হয়েছে যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তি বিশ্ব বা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, আমাদের অঞ্চলে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা রোধ করে এবং ইসরায়েলকে রাষ্ট্রকে সুরক্ষিত রাখে। বাইডেন প্রশাসনের প্রথম কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে লয়েড অস্টিন ইসরায়েলে সফরে গেলেন। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বকে ওয়াশিংটন আঞ্চলিক সুরক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে থাকে। তবে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেছেন, ইসরায়েল এবং ইসরায়েলি জনগণের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুণগত সামরিক সীমানা নিশ্চিত করতে কাজ করে যাবে। অস্টিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে বাইডেন প্রশাসনের আগ্রহ নিয়ে শঙ্কা প্রকাশ করেন নেতানিয়াহু। মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে। সেখানে শিগগিরই সিরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশটি ধীরে ধীরে সেদিকে এগুচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির ব্যাপারে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাসলেট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিয়ানমারে সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ ঘটছে। সিরিয়ার মতো বিধ্বংস এবং সর্বাত্মক সংঘাতের দিকে যাচ্ছে দেশটি। গত 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী তাতমদ। এরপর থেকে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে দেশটিতে। বিক্ষোভ আন্দোলনের মুখে অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। সেনা বিরোধী বিক্ষোভে প্রতিদিনই তাজা বুলেট ছুটছে সেনাবাহিনী। এতে 7 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।
বিক্ষোভ দমনে সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। এক বিবৃতিতে মিশেল ব্যাসলেট বলেছেন, অভ্যুত্থানের পেছনে থাকা সেনা কর্মকর্তাদের উচিত নিজেদের লোকদের বিরুদ্ধে পরিচালিত দমন অভিযান এবং হত্যা বন্ধ করা। তিনি আরো বলেছেন, আমি মিয়ানমারের পরিস্থিতি পূর্ণ সংঘাতের দিকে যাওয়ার আশঙ্কা করছে। সিরিয়ায় এবং অন্যান্য জায়গায় অতীতে যেসব মারাত্মক ভুল হয়েছে তা পুনরাবৃত্তি করা উচিত নয় দেশটির। এদিকে জান্তাদের অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞ সত্ত্বেও মোটেই দমছে না অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। হত্যাযজ্ঞ এড়াতে প্রতিরোধ বিক্ষোভের নতুন কৌশল বের করছে। আন্দোলন সংগ্রামের দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে তারা বলছে, আমরা কখনই নতজানু হবে না। 5 দিনের নববর্ষের ছুটিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে আয়োজকরা। মঙ্গলবার শুরু হয় 5 দিনের নববর্ষ উৎসব।